শুরু করেছে আজ নতুন পর্ব পেট লোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমার যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে কলকাতায়। তো সে যেরকমভাবে লিখে পাঠিয়েছে আমি সেরকমভাবে পড়ে শোনাচ্ছি আজ যে ঘটনাটা। আমার নাম মুক্তা। আজকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমার ভাইয়ের সাথে ঘটে গেছে। আমার ভাইয়ের নাম সৌভিক। 1 বছরের আগেকার ঘটনা। এবং আমার ভাই পড়াশোনায় অত ভালো ছিল না। আমরা দুজনে জমজ আর কি। আমি ওর থেকে কিছুক্ষণের বড়, তাই ও আমার দিদি বলেই ডাকে। তো যাই হোক, আমার ভাই সবসময় গেম খেলতো, হয় মোবাইলে নয় কম্পিউটারে, ল্যাপটপে, এইসবে। এই নিয়ে বাবার কাছে সবসময় ঝাড় খেত। দুজনে এক ক্লাসেই পড়তাম। আমার রেজাল্ট সবসময় ভালো হতো, কিন্তু ওর রেজাল্ট ভালো হতো না, কোনো রকমে পাস করে যেত আর কি। এই রেজাল্টের জন্যই সবসময় ও বকাবকি খেত বা আমার কাছে। কিন্তু তাতে ওর কিছুই মাথা ব্যথা ছিল না। ও শুধু বলতো যে আমি গেম খেলেই নিজের কেরিয়ার বানাবো। বাবা মা একদমই রাজি ছিল না, কারণ বাবার মনে হতো যে গেম খেলে আবার কেরিয়ার বানানো যায় নাকি, এ আবার কী কথা। তো যাই হোক, এই সব সময় ভাই মোবাইল ল্যাপটপ নিয়েই পড়ে থাকতো। বাবা তখন ওকে বলে যে তুই যদি মাধ্যমিক পরীক্ষায় ভালো মার্কস করিস, মানে ভালো নাম্বার নিয়ে পাস করিস, তাহলে তোকে একটা ভালো ল্যাপটপ কিনে দেবো। তখন কিছুদিনের জন্য ভাই পড়াশোনা শুরু করে, ঠিকঠাক করে পড়াশোনা করে। তারপর আবার যে কাজ সেই, আবার কিছুদিন পরে আবার মোবাইল নিয়ে ল্যাপটপ নিয়ে পড়ে থাকতো। সামনে যে মাধ্যমিক পরীক্ষা তাতে কোনো ওর হুঁশই ছিল না, সারাক্ষণ গেম খেলে যাচ্ছে। পরীক্ষা হলো, রেজাল্টও বেরোলো। যেদিন রেজাল্ট বেরোলো সেদিন আমার নাম্বার ছিল 90%, কিন্তু ভাই ফেল করে গেছিলো। বাবার কাছে মারাত্মক ঝাড় খেয়েছিল এই নিয়ে। এরপরও ভাই বাবাকে বলে যে ল্যাপটপ কিনে দেওয়ার কথা। তখন বাবা ওকে প্রচুর ঝাড় দেয়। তারপর থেকে ভাই খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, কারোর সাথে কথাই বলতো না। নিজের রুমে একা থাকতো, শুয়ে থাকতো, না হয় বসে থাকতো, ঘর থেকেই বেরোতো না। এরপর বাবা মা ভাইয়ের এরকম অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। তারা ঠিক করে যে কোথাও একটা ঘুরতে যাবে। তারা ভাবে যে ঘুরতে গেলে হয়তো ভাইয়ের মেজাজ ঠিক হবে। মা তখন একবার বাবাকে বলে যে ল্যাপটপটা কিনে দেওয়ার জন্য। তখন বাবা বলে যে না, ল্যাপটপ যদি কিনে দিই তাহলে পরের বছর মাধ্যমিকে ও আবার ফেল করবে, এর থেকে ভালো কোথাও ঘুরতে যাওয়া। এরপর আমরা গ্যাংটক ঘুরতে গেছিলাম, যেখানে বাবা একটা রুম বুক করেছিল, মানে একটা যে হোটেলে বুক করেছিল সেটা একটা বিশাল একটা আলিশান হোটেল ছিল। এবং যে রুমটায় আমরা ছিলাম সেই রুমটাতে দুটো রুম ছিল সেপারেট। একটাতে আমি আর ভাই ছিলাম, একটাতে বাবা আর মা ছিল। তো রাতে যেদিন পৌঁছালাম সেদিনকে রাতেই আমি আর ভাই শুয়ে আছি, হঠাৎ করে কিছু একটা শব্দে, মানে বিভিন্ন রকমের শব্দে আমার ঘুমটা ভেঙে যায়। আমি উঠে দেখি ভাই মোবাইলে বসে বসে, মানে মোবাইল না, ল্যাপটপে বসে বসে গেম খেলছে। আমি তখন ভাইকে বলি যে তুই ল্যাপটপ কোথায় পেলি। ভাই আমায় বলে যে আমি ঘুম আসছিল না, সেই জন্য আমি এদিক ওদিক তাকাচ্ছিলাম, এবং সেই সময় আমার চোখটা পড়ে ওয়ার্ড্রবে, মানে যে আলমারি রয়েছে আমাদের সামনে, সেই আলমারিতে আমার চোখটা পড়ে। এবং আমার দেখে মনে হচ্ছিলো ভেতরে কিছু একটা আলো জ্বলছে। আমি কৌতূহলে বসে উঠে যাই, গিয়ে দরজা খুলতে দেখি ভেতরে একটা ল্যাপটপ। আমি সেটাকে বাইরে আনি এবং বাড়ি এনে সেখানে দেখলাম অনেক গেম রয়েছে, তাই আমি গেম খেলতে শুরু করি। তখন আমি ভাইকে বললাম যে শুয়ে পড়, এখন কাল সকালে তো উঠে যেতে হবে, ঘুরতে যেতে হবে। ভাই আমাকে বলে যে না, তুই শুয়ে পড়, আমি সারা রাত গেম খেলবো। আমি ভাইকে অনেকবার বলি যে না, এরকম করিস না, বাবা জানতে পারলে রাগারাগি করবে। কিন্তু ভাই আমার কোনো কথাতেই পাত্তা দেয় না। আমি বুঝতে পারলাম যে আমার কথা শুনবে না, এই ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পরে মায়ের চেল্লামিল্লির শব্দে আমার ঘুম ভেঙে গেল। উঠে দেখি মা চেল্লামিল্লি করছে, ভাইকে এক নাগারে ধাক্কা মারছে। আমি জিজ্ঞেস করলাম কী হয়েছে। তখন মা বলে যে মা নাকি রাতেরবেলা উঠেছিল বাথরুমে যাওয়ার জন্যে। তখন মা নাকি দেখছে ভাই ল্যাপটপের সামনে এক দৃষ্টিতে কি মানে দেখছে, একভাবে বসে আছে। মা ভাইয়ের কাছে এসে বলে যে রাতেরবেলা কী করছিস, ঘুমিয়ে পড়, ল্যাপটপ কোথায় পেলি, ঘুমিয়ে পড় এখন, কাল সকালে যা করার করবি, কাল সকালে তো ঘুরতে যেতে হবে। কিন্তু ভাই কোনো সাড়া শব্দ দেয় না। মা আবার বলে, কিন্তু তাতেও কোনো সাড়া শব্দ দেয় না। এরপরে মায়ের কেমন একটা খটকা লাগে। মায়ের মনে হচ্ছিলো ভাইয়ের মধ্যে কোনো নড়াচড়া কিছু নেই, ভাই একদম কাঠের মতো বসে আছে, মানে কী বল, পাথরের মতো বসে আছে নিশ্চুপ হয়ে। তখন মা ভাইয়ের গায়ে ধাক্কা মারে, তাতেও কোনো ভাইয়ের সাড়া শব্দ নেই, কোনো পাত্তা নেই। এরপর থেকে নাকি মা চেল্লামিল্লি শুরু করে, বাবা পাশে দাঁড়িয়ে রয়েছে। আমি বিছানা থেকে নামার পর বোতল থেকে হাতে জল নিয়ে ভাইয়ের মধ্যে ভাইয়ের মুখে ছুঁড়ে মারি। এই সময় ভাই ধরপড় করে ওঠে এবং ক্ষিপ্র গতিতে আমার দিকে আসে এবং এক ধাক্কা মারে। ওই ধাক্কাকে আমি মোটামুটি কম করে 5 হাত দূরে গিয়ে পড়ি। এবার আমার মনে হচ্ছিল যে ভাইয়ের মধ্যে কোনো পাশবিক শক্তি ভর করেছে, নাহলে এরকম ধাক্কা কেউ মারতে পারে? এত কম বয়সে এত এরকম গায়ের জোর এলো কোথা থেকে? এরপর ভাই আবার আমার দিকে তেড়ে মেরে আসতে থাকে, এবং তখন বাবা মা দুজনেই তাকে আটকানোর জন্য যায় এবং বাবা মা দুজনেকেই ভাই ধাক্কা মারে ফেলে দেয়।
এবার ধাক্কা মারার পরেই ভাই হঠাৎ করে মাটিতে পড়ে যায় এবং কাঁপতে শুরু করে। আমাদের দেখে মনেই হচ্ছিলো যে মির্গি উঠেছে। তারপরে বাবা রিসেপশানে যায় নিচে, রিসেপশানে গিয়ে সব কিছু বলে। রিসেপশান থেকে একটা হাসপাতালে ফোন করে, সেখান থেকে অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সে করে আমরা ভাইকে নিয়ে যাই হাসপাতালে। ডাক্তার তাকে ভাইকে দেখার পর বলে যে চিন্তা করবেন না, ধৈর্য ধরুন, সব কিছু ঠিক হয়ে যাবে। সেখানে ভর্তি করার পরে ভাইয়ের পুরো বডি যে কাঁপছিল সেটা বন্ধ হয়ে যায়, কিন্তু তার ঠোঁটটা তখন কেঁপে যাচ্ছিল। এবার ভাইকে যে রুমে যে রুমে ছিল ভাই অ্যাডমিট ছিল, তার বাইরে বেঞ্চে আমরা বসেছিলাম। কিছুক্ষণ পরে, প্রায় আধ ঘন্টা 45 মিনিট পরে, আমরা শুনতে পেলাম ভাইয়ের রুম থেকে কীরকম সব শব্দ আসছে। কারো চোখে ঘুম নেই, এরকম শব্দ আসছে। বাবা বলে যে দাঁড়াও আমি দেখে আসছি। এই বলে বাবা রুমের ভেতর ঢুকে দেখে ভাইয়ের হাতে যে স্যালাইনের ছুঁচটা ঢোকানো ছিল সেটা ভাই খোলার চেষ্টা করছে। বাবা তার সামনে যায়, বাবা গিয়ে বলছে কী করছিস, সেটা খুলছিস কেন? তখন ভাই নাকি বাবার দিকে ভয়ঙ্কর এক দৃষ্টিতে তাকানোর পরে এক টান মেরে নিজের হাত থেকে ছুঁচটা খুলে বাবার হাতে ফুটিয়ে দেয়। ঢুকিয়ে দেয় একবারে। এরকম করে বাবা চিল্লিয়ে ওঠে, এরকম করে চিল্লিয়ে ওঠে। তখন ভাই বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে দৌড় মারে। আমরা দুজন বাইরে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে দিয়ে ভাই দৌড়ে চলে গেল। বাবা তাড়াতাড়ি করে বাইরে আসে এবং আমরা তিনজনে ভাইয়ের পেছন করি, কিন্তু কোথাও আমরা ওকে খুঁজে পেলাম না। ভাই 3 তলায় ছিল, 3 তলা থেকে আমরা 1 তলা অবধি চলে এলাম খুঁজতে, কিন্তু কোথাও ভাইকে পেলাম না। 1 নিমিষের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল আমরা সেটাই বুঝতে পারছিলাম না। বাবা ডাক্তার দেখে, ডাক্তাররা আসে, ওয়ার্ড বয়, নার্স সবাই আসে, সবাই মিলে ভাইকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ডাক্তার একদম হাসপাতালের বাইরে যে মেন গেট রয়েছে সেখানে যে সিকিউরিটি গার্ড রয়েছে তাকে জিজ্ঞেস করে। সে বলে যে না, এই কিছুক্ষণের মধ্যে কেউ বাইরেও আসেনি এবং কেউ বাইরে থেকে ভেতরেও যায়নি। তারপর এই নিয়ে আমরা কথাবার্তা বলছিলাম যে কোথায় গেল এরকম কথা বলছি। সেই সময় একটা ওয়ার্ড বয় আমাদের দিকে দৌড়ে আসে এবং বলে যে সে নাকি আমাদের ভাইকে দেখেছে, যে হাসপাতালের যে মর্গের রুম রয়েছে সেই মর্গে নাকি ভাই ঢুকেছে, তাকে নাকি ওখানে ঢুকতে দেখেছে। আমরা সবাই যাই সেখানে তাড়াতাড়ি করে। রুমটা ছিল বিশাল বড় এবং রুমের যতগুলো লাইট ছিল প্রত্যেক কটা লাইট দপদপ করে জ্বলছে, একটা লাইটও স্থিরভাবে জ্বলছিল না। অনেকক্ষণ খোঁজার পরে একটা ওয়ার্ড বয় দেখে যে একটা বডি রয়েছে, যে টিনের যে খাটগুলো হয় সেই খাটের মধ্যে বডি রয়েছে এবং বডির পাশে কেউ একটা বসে রয়েছে এবং বডির যে বডিটা নড়ছে আর কি, বডির যে কাপড়টা রয়েছে ওপরে সাদা কাপড় সেটাও নড়ছে, বডির পাশে কেউ একটা বসে রয়েছে সেও নড়ছে। আমরা সেদিকে এগিয়ে যাওয়ার পরে দেখলাম যে পাশে যে বসে রয়েছে তার উপরেও একটা সাদা চাদর দিয়ে ঢাকা রয়েছে। ওয়ার্ড বয়টা এক টান মেরে সেই সাদা চাদরটা সরিয়ে দেয়। তারপরে আমরা যেটা দেখলাম সেটা দেখার জন্য আমরা একেবারেই প্রস্তুত ছিলাম না। আমরা দেখছি ভাই বসে রয়েছে এবং ভাই যে বডিটা রয়েছে বিছানায়, সেই টিনের বিছানাটায়, সেই বডিটার হাতটা ধরে আঙুলগুলো চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে মা চিল্লিয়ে ওঠে, আমিও চিল্লিয়ে উঠি, মা তো সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। এবার চেল্লানোর শব্দে ভাই আমাদের দিকে ভয়ঙ্কর দৃশ্যে তাকায়। আমরা দেখলাম ভাইয়ের মুখে, চোখে, সব জায়গায় হাতে রক্ত লেগে সে আমাদের সামনে ওই বডিটার আঙুলগুলো চিবিয়ে খাচ্ছে, কর্ম করে আওয়াজ হচ্ছে। এবার আমরা ভেবেছিলাম ভাই হয়তো আমাদের দিকে টেনে মেরে আসবে, কিন্তু না, ভাই অন্য দিক দিয়ে বেরিয়ে যায় রুম থেকে বেরোনোর পরে আমরা দেখি যে সে একেবারে হাসপাতালের বাইরে বেরিয়ে যায়। আমরা তার পেছন করি, আমাদের গাড়ি ছিল, আমরা গাড়িতে ওঠার পর আমরা গাড়ি করে তার পেছন করছি, কিন্তু আমরা তাকে ধরতেই পারছি না, ভাইকে আমরা ধরতেই পারছি না। বাবা যথেষ্ট স্পিডে গাড়ি চালাচ্ছিল, কিন্তু তার থেকেও স্পিডে ভাই দৌড়াচ্ছিল। আমরা ভাইকে পেছন করছিলাম, দেখলাম ভাই হোটেলের মধ্যে ঢুকলো, যে হোটেলে আমরা ছিলাম। আমরা সেই হোটেলে ঢুকলাম, পেছন করতে দেখি ভাই আমাদের রুমে এসে দাঁড়িয়েছে, রুমে ঢুকে গেছে। আমরা পেছনে এলাম, দেখি রুমে ঢুকে ভাই আবার সেই ল্যাপটপের সামনে বসে গেছে। বাবা তেড়ে মেরে গেল ভাইয়ের সামনে, ল্যাপটপটাকে নিয়ে এক আছাড় মারলো, ল্যাপটপটা দুভাগ হয়ে গেল। তারপর যে অবশিষ্ট অংশটা পড়ে রয়েছে সেটাকে বাবা নিয়ে বাইরে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। বাবা বলে যে এই জন্যে সব কিছু হচ্ছে, এটাকে আমি জ্বালিয়ে দেবো, এই বলে বাবা জ্বালিয়ে দেয়। তারপর থেকে ভাইয়ের মধ্যে আর কোনো অন্য কিছু লক্ষ্য করিনি, কিন্তু পরদিনকে আমরা চলে এলাম
ফ্লাইটে করে কলকাতায় বাড়িতে চলে এসেছিলাম। এই ঘটনার 1 বছর হয়ে গেছে, কিন্তু এই 1 বছরে ভাইয়ের মধ্যে কোনো রকম চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে শুধুমাত্র ভাই অনেক চঞ্চল ছিল, সবসময় কথা বলতো, হাসি খুশি থাকতো। এখন সেটার বিপরীত হয়ে গেছে। ভাইকে এখন উঠতে বসলে ওঠে, বসতে বসলে বসে, যে কোনো কাজ বললে করে দেয়, যের আগে কোনো মানে যে এই যে ব্যাপারটা ওর মধ্যে একবারই ছিল না। কোনো কাজ করতে বললে ও না করবো না, তুই নিজে কর নে, এই সব বলতো। কিন্তু ভাই এখন একেবারে চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমাদের কাছে খুব গভীর একটা প্রশ্ন যে আমাদের সেই হোটেলের রুমে ল্যাপটপটা কে রেখেছিল এবং সেটা কিসের ল্যাপটপ ছিল যেটা ভাই দেখে এরকম চেঞ্জ হয়ে গেল। আর সেদিনকে মর্গে ভাইয়ের মধ্যে কি হয়েছিল যে ভাই একটা মৃতদেহের হাত চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, ভাইয়ের মধ্যে কি ঢুকেছিল। এই জিনিসটা জানার জন্যে আমরা অনেক তান্ত্রিক বুদ্ধি, অনেক বড় বড় সব মন্দিরে যাই, কিন্তু কেউ কোনো ফলাফল আমাদের বলতে পারে না। অনেক ডাক্তার দেখিয়েছি তার মেন্টাল ইয়ের জন্যে, ভেবেছিলাম যে ভাই হয়তো ট্রমাতে রয়েছে কিন্তু কোনো লাভ হয়নি। ভাই এখনও সেরকমই রয়েছে। আপনারা সবাই প্রার্থনা করবেন ভাইয়ের জন্য, যাতে ভাই সুস্থ হয়ে যায়। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আপনার বন্ধুবান্ধব, পরিবার-পরিজন সবার সাথে শেয়ার করুন। আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন আমাদের pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।